উত্তম আশা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আমরা জ্যামিতির ক্লাসে। তোমরা যখন ক্লাস 9-10-এ লেখচিত্র এঁকেছিলে তখন তোমরা দ্বিমাত্রিক তলে একটা এরকম কাল্পনিক অক্ষ ওয়াই অক্ষ নিয়েছিলে এবং একটা এরকম রিয়েল অক্ষ বাস্তব অক্ষ এক্স অক্ষ নিয়েছিলে। নাম দিয়েছিলে এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এবার আমরা এখানে স্থানাঙ্ক জ্যামিতি পড়ব, মানে সমস্ত কিছু স্থানাঙ্ক দিয়ে বিচার করার চেষ্টা করব। এখানে ধরো একটা পয়েন্ট আমি নিচ্ছি পি, তার কোঅর্ডিনেট নিচ্ছি এ বি, অর্থাৎ পি এই পয়েন্টটা একে চিনব কীভাবে না, এর এক্স কোঅর্ডিনেটটা এ, ওয়াই কোঅর্ডিনেটটা বি। এই যে পয়েন্টটা পি এ বি পয়েন্টটা এর এক্স কোঅর্ডিনেট এ, ওয়াই কোঅর্ডিনেট বি, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা এ একক দূরত্বে অবস্থিত এবং এক্স অক্ষ থেকে এই পয়েন্টটা বি একক দূরে অবস্থিত। অর্থাৎ এই পয়েন্টটা এক্স বরাবর এ একক দূরে আর ওয়াই বরাবর বি একক দূরে অবস্থিত। এই এ একক এক্স বরাবর এ একক এটাকে বলা হয় এই পয়েন্টের ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর বি একক দূরে এটাকে বলা হবে কোটি। কোনো স্থান সেটা কোথায় অবস্থিত জানতে যেমন আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যবহার করি, এখানে তেমন কোনো পয়েন্টের অবস্থান জানতে আমরা ভুজ এবং কোটি ব্যবহার করি। এবারে যদি এই দূরত্বটা আমরা বের করতে চাই, ও বিন্দু, এটা ও এর স্থানাঙ্ক 0 0 হয়, আর পি এ বি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তৈরি করতে গেলে তোমরা দেখো এইটা তো বি পাচ্ছ, এটা তো এ পাচ্ছ, আর এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে ওপি লাইনটা, ওপিটা কি হয়, ওপি স্কোয়ার ইকুয়াল টু মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে এখানে বি স্কোয়ার প্লাস ভূমি মানে এ স্কোয়ার। তাহলে ওপি দূরত্বটা কি হলো, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা দেখাচ্ছি, যদি এরকম জায়গায় পয়েন্টটা হয়, ধরো এখানে পি আছে, এখানে কিউ আছে, পির স্থানাঙ্ক নিচ্ছি x1 y1, কিউ এর স্থানাঙ্ক নিচ্ছি x2 y2, তখন এদের মধ্যে দূরত্ব আমরা কি করে নির্ণয় করব? দেখো এখানে এইটুকু y1, এইটুকু x1, এখানে দেখো এই টোটালটা x2 আর এই টোটালটা y2, ঠিক আছে? এবার এখান থেকে এইটা যোগ করে দাও, এই যোগ করো আর এই যোগ করো, করে দেখো এইটুকু যেটা পাচ্ছি এইটুকুর সঙ্গে সমান, আর এইটুকু মানে x2 মাইনাস x1, এইটুকু x2 মাইনাস x1, আর এইটুকু মানে এইটুকু, আর এইটুকু মানে y2 মাইনাস, এইটা ছিল y2 মাইনাস y1। তাহলে দেখো এখানেও একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের পিকিউ আমাদের দরকার, পিকিউটাই দূরত্ব, পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব পিকিউ। তাহলে পিকিউ এর স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার, এখানে লম্ব মানে y2 মাইনাস y1 তার স্কোয়ার, আর ভূমি মানে x2 মাইনাস x1 তার স্কোয়ার। তাহলে পিকিউ দূরত্বটা কি পেয়ে যাচ্ছি, √y2 মাইনাস y1 এর স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর স্কোয়ার। চলে আসবো সেকশন ফর্মুলাতে। যদি এরকম দ্বিমাত্রিক তলে এখানে পি একটা পয়েন্ট, এখানে কিউ একটা পয়েন্ট, এর মধ্যে কোনো একটা জায়গায় আর একটা পয়েন্ট, আরটা কি না m:n অনুপাতে পি কিউকে ডিভাইড করেছে, তাহলে এই আর বিন্দু স্থানাঙ্ক হবে mx2, এখানে কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, পি বিন্দু স্থানাঙ্ক x1 y1। অর্থাৎ দেখো m এর সাথে দূরেরটা mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এই হয় আর বিন্দু স্থানাঙ্ক। আর বিন্দু স্থানাঙ্কটা এরকম হয়। এটা ডিডিউস করার দরকার নেই, কারণ এগুলো
মাধ্যমিকের সিলেবাস, তোমরা মাধ্যমিকে শিখে এসছো, যে শুধু ফর্মুলাটা একটু মনে করে নাও। যদি এই আর বিন্দুটা পি কিউকে সমান অনুপাতে ডিভাইড করতো, অর্থাৎ এটা 1 এটা 1:1 অনুপাতে যদি ডিভাইড করতো, তার মানে কি হতো, আরটা পি কিউ এর মধ্যবিন্দু হয়ে যেত। তখন আর বিন্দু স্থানাঙ্ক জাস্ট এম আর এন এর জায়গায় 1 বসিয়ে দিলেই আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। x1 + x2/2, y1 + y2/2। যদি আর পয়েন্টটা বাইরের কোনো একটা জায়গায় থাকতো, অর্থাৎ m:n অনুপাতে যদি বহির্বিভক্ত হতো, তখন m বা n যে কোনো একজনের মান নেগেটিভ নিলেই হয়ে যায়। তো সাধারণত আমরা n এর মানটাই নেগেটিভ নিই, তখন আর বিন্দু স্থানাঙ্ক হয়ে যায় mx2 - nx1/m - n, my2 - ny1/m - n। এটা হয়ে যায় আর বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো, যদি একটা এরকম ত্রিভুজ কল্পনা করি যেটা দ্বিমাত্রিক তলে অবস্থিত, এ বি সি, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, তখন এর ভরকেন্দ্র জি এর কোঅর্ডিনেট হয় x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এটা হয় ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবার দেখো, এই ত্রিভুজটা যদি বাহুগুলো বলে দেওয়া থাকে, এবি বাহুর মান সি, বিসি বাহুর মান এ, এসি বাহুর মান বি, তখন এই ত্রিভুজের অন্তকেন্দ্রের স্থানাঙ্ক হয়, অন্তকেন্দ্রের স্থানাঙ্ক কীরকম হবে, এ x1 বি x2, অর্থাৎ যে বাহু নিচ্ছি তার বিপরীত শীর্ষবিন্দুর যে কোঅর্ডিনেট আছে তার সাথে গুণ হচ্ছে, এ x1 প্লাস এই বি x2 সি x3। এইভাবে তোমরা মনে রাখবে, বাই a + b + c, a y1 + b y2 + c y3/a + b + c। এইটা অন্তকেন্দ্রের স্থানাঙ্ক। এবার এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে দেয়, ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফলটা মনে রাখাও খুব সহজ। এরকম লিখবে, ক্ষেত্রফল সমান হাফ দেবে, দিয়ে একটা মড দেবে, y1 ব্র্যাকেট দেবে, y2 ব্র্যাকেট দেবে, y3 ব্র্যাকেট দেবে, মড শেষ। এবার দেখো, y1 x2 - x3, y2 x3 - x1, এখানে y3 তাহলে x1 - x2, এরকম। এটা যদি x দিয়ে লেখা যায় এরকম হয়, x1 প্লাস x3 ইন্টু, এরকম লিখে নেবে। তারপরে 1 y2 - y3, x2 y3 - y1, এটা x3 তাহলে y1 - y2, এটা বর্গ একক। এছাড়া ডিটারমিন্যান্ট আকারেও লেখা যায়। ডিটারমিন্যান্ট আকারে লিখলে হয় x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এর আগে একটা হাফ রাখতে হবে, এত বর্গ একক। তোমরা এই জিনিসগুলো এইভাবে খাতায় নোট ডাউন করে রেখে দেবে। সুন্দরভাবে দেখো, দেখে নাও, এইভাবে সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে রেখে দেবে, যাতে সমস্ত ফর্মুলা এক জায়গায় থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে। তিনটি বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ হওয়ার অর্থ কি, একটা লাইনের ওপরেই তিনটে বিন্দু আছে, তার মানে এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0। তার মানে এখান থেকে এই হাফটা বাদ দিয়ে বাকি যেটুকু আছে সেটুকু সমান 0 লিখব, বা এই হাফটা বাদ দিয়ে এটা যেটা আছে এটাকে সমান 0। এটা একটা কন্ডিশন, তিনটে বিন্দু সমরেখ হওয়ার কন্ডিশন হলো এইটা = 0, এই ভেতরের এক্সপ্রেশনটা =0। এবার ধরো একটা পয়েন্ট আছে P, এখানে একটা পয়েন্ট আছে P
এটার কোঅর্ডিনেট আছে এক্স কমা ওয়াই। এবার তুমি অক্ষ দুটোকে না ঘুরিয়ে সমান্তরাল রেখে এর জাস্ট মূলবিন্দুটাকে চেঞ্জ করে দিলে। এখানে মূলবিন্দু ছিল 0 0, তুমি মূলবিন্দু নিলে আলফা বিটা বিন্দুতে এর মূলবিন্দুটা স্থানান্তর করলে, তখন এ পি এক্স ওয়াই এর কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট। আর এখানে এক্স ড্যাস্ট প্লাস এইচটাই হবে এক্সের মান, আর ওয়াই ড্যাস্ট প্লাস কেটা হবে ওয়াইয়ের মান। এখানে এইচ কে নয়, কারণ আমি যেহেতু আলফা বিটা পয়েন্টে মূল বিন্দুটা নিয়েছি, তাই এটা আলফা হবে, এটা বিটা হবে। এবার চলে যাব সরলরেখাতে। কোনো বিন্দু দিক পরিবর্তন না করে সমতলে গতিশীল থাকলে তার গতিপথকে বলা হয় সরলরেখা। একটা বিন্দু দিক পরিবর্তন না করে সমতলে গতিশীল থাকলে তার এই গতিপথটাকে বলা হবে সরলরেখা। সরলরেখা পড়তে গিয়ে আমরা প্রধানত দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে ইনক্লিনেশন, আনতি, আর প্রবণতা। এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে নত সেটা আমাদের জানতে হবে। এরকম একটা সরলরেখা দেওয়া আছে, আর এরকম একটা দেওয়া আছে, এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে নত, সেটাকে সাধারণত থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর এই থিটাটাকে নেওয়া হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটাটাকে পজিটিভ ধরা হয়। এবার এই থিটা এর ওপরে শুধু ট্যান চাপিয়ে দাও, দিলেই যেটা পাবো ট্যান থিটা, এটাকে বলা হয় প্রবণতা। এটাকে এম দ্বারা ডিনোট করা হয়। এই ট্যান থিটা এটাকে ওই সরলরেখার প্রবণতা ধরা হয়। ধরো কোনো সরলরেখা কত ডিগ্রি কোণে এক্স অক্ষের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে নত সেটা বলে দিয়েছে। তাহলে আমরা খুব সহজেই এম ইকুয়াল টু ট্যান থিটা এই ফর্মুলা দিয়ে এই সরলরেখার প্রবণতাটা বের করে ফেলব। যদি এরকম হয় যে কোনো একটা সরলরেখা থিটাটা দেয়নি, কত ডিগ্রি কোণে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটা দেয়নি, কিন্তু এই স্ট্রেট লাইনের ওপর দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, পি আর কিউ। পির কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে x1 y1, কিউ এর কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে x2 y2। তখন কিভাবে আমরা প্রবণতা নির্ণয় করব? দেখো, একটু ছবিটা বড় করে আঁকি। এটা পি আর এটা কিউ। এখান থেকে এইটুকু x1, এইটুকু y1, এখান থেকে এইটুকু y2, এইটুকু x2। এখন এই স্ট্রেট লাইনটার প্রবণতা আমরা বের করব। এটাকে ডটেড লাইন দিয়ে জুড়ে দিই। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরলাম। এবার দেখো, এই দুটো লাইন এরা পরস্পর প্যারালাল। এখানে নাম দিই ও এ বি সি। এই ও এ লাইন আর বিসি লাইন এরা পরস্পর সমান্তরাল, আর কিউ ও এটা ভেদক। দুটো সমান্তরাল লাইন একটা ভেদক হলে তার অন্তস্থ কোণদ্বয় সমান হয়। তার মানে এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা। এবারে দেখো, আমরা প্রবণতা এম ইকুয়াল টু ট্যান থিটাটা বের করব। এবারে ট্যান থিটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আর এইটুকু মানে এইটুকু, আর এইটুকুর মান কি x2 মাইনাস x1, তাহলে এইটা x2 মাইনাস x1, আর এইটুকুর মান এই টোটালটা y2, আর এইটুকু y1, তাহলে এইটুকুর মান দাঁড়াচ্ছে y2 মাইনাস y1। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কি ছিল? লম্ব ছিল y2 মাইনাস y1, আর নিচে ছিল ভূমি ছিল x2 মাইনাস x1। তাহলে দেখো, দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের প্রবণতা কিভাবে নির্ণয় করি? কোটির অন্তর বাই ভুজের অন্তর। থিটা দেওয়া থাকলে তার আগে ট্যান চাপিয়ে ট্যান থিটা ইকুয়াল টু সেটা প্রবণতা হবে। যদি বিন্দু দেওয়া থাকে তাহলে কোটির অন্তর বাই ভুজের অন্তর করলেও আমরা কিন্তু প্রবণতা পেয়ে যাব। এবারে একটা সরলরেখা নিচ্ছি, যেটা হচ্ছে ধরো মূল বিন্দুর সঙ্গে থিটা কোণ করে আছে, আর এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে এ বি। এখন এই থিটার মানটা দেওয়া নেই, এই স্ট্রেট লাইনের প্রবণতাটা বের করতে বলেছে। আমরা কি করব? ট্যান থিটা বা এম ইকুয়াল টু কোটির অন্তর বাই ভুজের অন্তর। কোটি মানে বি মাইনাস, এখানে এর কোঅর্ডিনেট তো 0 0, তাহলে বি মাইনাস 0 বাই এ মাইনাস 0,
এটা বি বাই এ। এবার যদি কোনো স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের ওপরে থাকে, তার সে কত ডিগ্রি কোনো নত? এক্স অ্যাক্সিসের ওপরে যদি কোনো সরলরেখা থাকে তার আনতি 0, তাহলে এখানে থিটা সমান 0 ডিগ্রি, আর ট্যান 0 আমরা জানি 0, ট্যান 0 সমান 0। তাহলে কোনো সরলরেখা যদি এক্স অ্যাক্সিসের ওপরে থাকে তার হচ্ছে প্রবণতাটা 0। যদি কোনো সরলরেখা ওয়াই অক্ষের ওপর থাকে তার প্রবণতা, তার ইনক্লিনেশনটা কত হবে? থিটা, থিটা 90 ডিগ্রি হবে। থিটা 90 ডিগ্রি হলে এর প্রবণতা কত হবে? ট্যান 90 ডিগ্রি, আর ট্যান 90 ডিগ্রি আমরা জানি অসঙ্গত, গণ্ডগোলের জিনিস, তাহলে এর প্রবণতা নির্ণয় করা সম্ভব নয়। এবার দুটো সমান্তরাল সরলরেখা ধরা যাক এরকম দুটো সমান্তরাল সরলরেখা আছে। সমান্তরাল সরলরেখা একটু আগেই বলে দিলাম, সমান্তরাল সরলরেখার একটা ভেদক থাকলে তার অন্তস্থ কোণদ্বয় সমান হয়, অর্থাৎ এটা থিটা হলে এটা থিটা। তাহলে দুটো সমান্তরাল সরলরেখার যদি ইনক্লিনেশনটা সমান হয়, আনতি যদি সমান হয়, তাহলে তাদের ট্যান থিটাও সমান হবে, তাই না? এবার তুমি বলবে যে আমি এটা থিটাটা সমান নেব না। থিটাটাকে তুমি যদি সমান না নিতে চাও, যদি মনে করো তুমি থিটাটাকে একটু বাড়িয়ে দিলে, তুমি স্ট্রেট লাইনটাকে এইভাবে করে দিলে, তাহলে এটা থিটার চেয়ে বড় হয়ে গেল। তুমি থিটা দুটো সমান নিলে না, তখন কিন্তু এরা সমান্তরালও থাকলো না, তখন এরা অসমান্তরাল হয়ে গেল। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হতে গেলে, দুটো সরলরেখা সমান্তরাল যখন তারা এক্স অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে, বা যখন সমান কোণ উৎপন্ন করেছে তখন তারা সমান্তরাল হলে সমান কোণ উৎপন্ন করবে, আর সমান কোণ হলে তারা সমান্তরাল হবে, তাহলে তাদের প্রবণতাটাও সমান হবে। এবারে দেখো, কোনো একটা সরলরেখার প্রবণতা, এই একটা সরলরেখা এইখানে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স করে কোটির অন্তর বাই ভুজের অন্তর করে আমরা প্রবণতা পাচ্ছি। এখানে দুটো পয়েন্টের ডিফারেন্স করেও যে প্রবণতাটা পাবো সেটা কিন্তু সমান হবে। অর্থাৎ একটা স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে কোটির অন্তর বাই ভুজের অন্তর করে যেটা পাবে সেটাই ওই স্ট্রেট লাইনের প্রবণতা। অর্থাৎ স্ট্রেট লাইনের প্রবণতা বের করতে গেলে, সরলরেখার প্রবণতা বের করতে গেলে যে কোনো দুটো পয়েন্ট তুমি নিতে পারো। সেই দুটো পয়েন্ট এ দুটো হতে পারে, এ দুটো হতে পারে, এ দুটো হতে পারে, বা এটা হতে পারে। যে কোনো দুটো পয়েন্ট নাও না কেন, প্রবণতা কিন্তু একই পাবে। এবার তিনটে বিন্দু দেওয়া আছে, ধরো এই স্ট্রেট লাইনের উপর তিনটে বিন্দু দেওয়া আছে। এই তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত আমরা আগে একবার পড়েছিলাম, তাদের ক্ষেত্রফল 0 করে দিয়ে সমরেখ প্রমাণ করতে পারি। এখানে প্রবণতা দিয়ে প্রমাণ করব। এই দুটো পয়েন্ট, এটা পি, এটা কিউ, আর এটা আর, এই তিনটে পয়েন্ট সমরেখ। পি আর কিউ বিন্দুটাকে ব্যবহার করে একটা প্রবণতা বের করব, এবং কিউ ও আর ব্যবহার করে একটা প্রবণতা বের করে দুটো সমান করে দেব। সেখান থেকেই সমরেখ হওয়ার শর্ত পেয়ে যাব। তাহলে দেখো, পির কোঅর্ডিনেট যদি x1 y1 হয়, কিউয়ের কোঅর্ডিনেট যদি x2 y2 হয়, আর এর কোঅর্ডিনেট যদি x3 y3 হয়, তাহলে সমরেখ হওয়ার শর্ত কি হবে? প্রথম পি আর কিউ পয়েন্ট দুটো ব্যবহার করে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান কিউ আর আর পয়েন্ট দুটো ব্যবহার করে y3 মাইনাস y2 বাই x3 মাইনাস x2। এটাই হলো সমরেখ হওয়ার শর্ত। এবার দেখো, একটা স্ট্রেট লাইনের উপরে কতগুলো পয়েন্ট হয়? দুটো, তিনটে, 5টা, 50টা, অসংখ্য পয়েন্ট হয়। একটা স্ট্রেট লাইনের ওপর অসংখ্য পয়েন্ট থাকে। এখন একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরে না বাইরে সেটা আমরা কি করে বুঝবো? স্ট্রেট লাইনের ইকুয়েশন তৈরি করতে গেলে একটা জেনারেল পয়েন্ট পি এক্স ওয়াই ধরা হয়, সেই এক্স ওয়াইটা চলরাশি হয়। এবার যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা ওর উপরে আছে কি না জানতে গেলে আমরা পয়েন্টটা ওই চলরাশির জায়গায় ওই পয়েন্টের মানগুলো বসিয়ে দিই। ধরো তোমরা হরিণডাঙ্গা হাই স্কুলের ছাত্রছাত্রী। এবারে অনেক ছেলেমেয়েদের মধ্যে একজন ছেলেকে সিলেক্ট করা হলো। এবার সে হরিণডাঙ্গা হাই স্কুলের ছাত্র কি না সে কী করে বুঝবো? এবার যারা হরিণডাঙ্গা হাই স্কুলের ছাত্র তাদের কাছে একটা আইডি কার্ড আছে, আইডেন্টিটি কার্ড আছে। যাদের কাছে কার্ড আছে তারা ওই স্কুলের ছাত্র, যাদের কাছে কার্ড নেই তারা ওই স্কুলের ছাত্র নয়। তাহলে যে বাচ্চাটাকে সিলেক্ট করা হলো সেই বাচ্চাটার কাছে আইডি কার্ড আছে কিনা আমরা দেখব।
একটা নির্দিষ্ট শর্ত, এই শর্তটাই হলো আইডি কার্ড। এখানে নির্দিষ্ট শর্তটা হলো যদি ওই পয়েন্টটা এই চলরাশির জায়গায় বসিয়ে সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে আমরা বলবো ওই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে আছে। এখন কোনো আনুভূমিক অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। এইটাকে এক্স অক্ষ বলা হয়। এই এক্স অক্ষের সমীকরণ যখন নির্ণয় করব, তখন এক্স অক্ষের উপরে প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা 0, অর্থাৎ তার কোটি 0। এক্স অক্ষের ওপরে সমস্ত বিন্দুর কোটি 0, এটাই হলো শর্ত। আর তাই এক্স অক্ষের সমীকরণ হবে y = 0, মানে কোটিটা 0 হবে। আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে না, এই সরলরেখাটা দেখো এক্স অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। যদি এই দূরত্বটাকে আমরা a বলি, তাহলে এক্স অক্ষ থেকে এই সরলরেখাটা a দূরত্বে অবস্থিত। তাই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = a, মানে ওয়াইটা a হতে হবে। এখানে ওয়াইটা 0 হলে এক্স অক্ষের সমীকরণ পাচ্ছিলাম, y = a বা y = যদি কনস্ট্যান্ট লিখি, সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। যদি আমরা উলম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে চাই, যদি এটা ওয়াই অ্যাক্সিসের সমীকরণ কি হবে, ওয়াই অ্যাক্সিসের উপরে সমস্ত বিন্দুর এক্স কোঅর্ডিনেটটা 0, তাই ওয়াই অক্ষের সমীকরণ হবে x = 0। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দেখো প্রত্যেকটার এক্স কোঅর্ডিনেটটা সমান। এই সমান, এটাকে যদি a বলি, এই দূরত্বটাকে যদি a বলি, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x = a বা x = কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা এই দূরত্বটা। দেখো বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন রকমভাবে আমরা সরলরেখার সমীকরণ তৈরি করতে পারি। যখন প্রবণতা দেওয়া থাকে, একটা পয়েন্ট দেওয়া থাকে, তখন একরকম সমীকরণ হবে। যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে, তখন একরকম সমীকরণ হবে। যখন ছেদিতাংশ দেওয়া থাকবে, তখন একরকম সরলরেখা হবে। তো এই সরলরেখার বিভিন্ন সমীকরণ সম্বন্ধে এখন আমরা জানব। প্রথমে আসব প্রবণতা ছেদিতাংশ আকার। এই প্রবণতা ছেদিতাংশ আকারটা কিন্তু খুব দরকারি, কারণ এটার প্রয়োগ প্রচুর রয়েছে। মানে এটাকে ব্যবহার করে আমরা প্রচুর অঙ্ক সমাধান করব। আর এটাকে তোমরা আগেও হয়তো দেখেছো বা পরেও অনেক জায়গায় এটা দেখবে। কোনো একটা সরলরেখার প্রবণতা m দেওয়া আছে, আর দেওয়া আছে ধরো কোনো একটা কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট বা y কোঅর্ডিনেট। এরকম একটা সরলরেখা ধরো x কোঅর্ডিনেটকে C0 বিন্দুতে ছেদ করেছে, এইটুকু বলা আছে। এবার এই সরলরেখার সমীকরণটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। কি করব না, আমরা ওই প্রবণতার লজিকটা কাজে লাগাবো। প্রবণতা যেইভাবে বের করেছিলাম, এখন তুমি এর ওপরে সমীকরণ নির্ণয় করতে গেলে একটা জেনারেল পয়েন্ট ধরতে হয়, বলে দিয়েছি। এর উপরে যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই নেবে। এই এক্স ওয়াইটা চলরাশি, অর্থাৎ এক্স ওয়াই যে কোনো মান হতে পারে, এই সরলরেখার উপরে যে কোনো পয়েন্ট হতে পারে। এখন এই m = এই দুটো বিন্দু ব্যবহার করে এই স্ট্রেট লাইনের প্রবণতা আমরা পেয়ে যাব। আর সেই প্রবণতাটাই m, তাহলে লিখে ফেলি x - c কোটির অন্তর বাই ভুজের অন্তর প্রবণতা। এবার এটাকে কোনাকুনি গুণ করে ফেলো, কি পেয়ে যাবে y = mx - c সমান y = mx - mc। এখানে এই সরলরেখাটা ইমপ্লাই করছে এটা। এবার যদি আমরা y অক্ষের সঙ্গে ছেদিতাংশ নিই, অর্থাৎ এটা যদি নিই 0c, এই স্ট্রেট লাইনটা y অক্ষকে 0c পয়েন্টে কাট করছে, অর্থাৎ এইটুকুর মান c। আর প্রবণতাটা m, স্ট্রেট লাইনের প্রবণতাটা m বলে দেওয়া আছে। তখন সরলরেখার সমীকরণ কি হবে, এখানে একটা সাধারণ পয়েন্ট ধরবো xy, আর m = কোটির অন্তর y - c বাই x। এখান থেকে পাবো y = mx + c। যদি এই স্ট্রেট লাইনটা এইভাবে নিই, এইভাবে নিলে এখানে কি পাবো
মাইনাস সি 0, আর এর উপরে একটা জেনারেল পয়েন্ট ধরবো এক্স ওয়াই। তখন সরলরেখার সমীকরণ কি হবে? প্রবণতা এম হলে এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স মাইনাস মাইনাস সি সমান ওয়াই বাই এক্স প্লাস সি, और y ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস সি। এবার দেখো, তোমরা বলবে যে যখন এখানে বিন্দুটা ছিল C0 তখন দেখো ইকুয়েশনে পাচ্ছি মাইনাস এম এক্স মাইনাস সি, আর যখন বিন্দুটা ছিল মাইনাস C0 তখন দেখো পাচ্ছি এম অফ এক্স প্লাস সি। কেননা প্রবণতার সূত্র অনুযায়ী এখানে একটা তো মাইনাস আছে না, ভুজের অন্তর, এখানে একটা মাইনাস আছে, সেই জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো 2 নম্বর বলছে বিন্দু প্রবণতা আকার, অর্থাৎ প্রবণতা দিয়ে দিয়েছে আর একটা বিন্দু দিয়ে দিয়েছে। এরকম একটা স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করতে হবে, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই সরলরেখার প্রবণতা বলে দিয়েছে এম, আর এর উপরে একটা পয়েন্ট বলে দিয়েছে x1 y1। আমরা একটা জেনারেল পয়েন্ট ধরবো xy করে, তা প্রবণতাটা এম সমান কোটির অন্তর বাই ভুজের অন্তর। এখান থেকে পাবো y মাইনাস y1 সমান এম ইন্টু এক্স মাইনাস x1। এটাই হলো সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। আগেরটা শিখলাম প্রবণতা ছেদিতাংশ আকার, আর এটা শিখলাম বিন্দু প্রবণতা আকার। এবার দেখো y মাইনাস y1 ইকুয়াল টু এমটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা এক্স মাইনাস x1, ট্যান থিটাটাকে আবার লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এর নিচে সাইন থিটা নামিয়ে দেবো, y মাইনাস y1 বাই সাইন থিটা সমান এক্স মাইনাস x1 বাই কস থিটা। এই থিটাটা হচ্ছে ইনক্লিনেশন, এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন, এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ দিকে ইনক্লিনেশন, এটা সমান আর। আর এই আরটা হয় এই x1 y1 পয়েন্ট আর xy আর x1 y1 পয়েন্টের মধ্যে দূরত্ব। 3 নম্বরে আসছি, এখন যদি দুটো বিন্দু দেওয়া থাকে তখন কি করব? একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার উপরে দুটো বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2। আমরা একটা জেনারেল পয়েন্ট ধরবো, এখানে pxy ধরবো একটা জেনারেল পয়েন্ট, আর এই দুটো পয়েন্ট তো এই স্ট্রেট লাইনের উপরেই আছে। তাহলে দেখো এই দুটো পয়েন্টকে ব্যবহার করে এটা ধরো x1 y1, এটা x2 y2। তাহলে এই দুটো পয়েন্টকে ব্যবহার করে একটা প্রবণতা পাবো, এই দুটো পয়েন্টকে একটা ব্যবহার করে একটা প্রবণতা পাবো, আর সে দুটো সমান করে দেব x2 মাইনাস x1 y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। উপরে কোটির অন্তর বাই ভুজের অন্তর হয়, তোমরা এটা ভুল করবে না, মনে রাখবে y মাইনাস y1 বাই x মাইনাস x1। এটাকে এবার জাস্ট কোনাকুনি একটু গুণ করে দাও, বা এরকম লেখো y মাইনাস y1 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এটাই হলো বিন্দু আকার, 2 বিন্দু আকার। এবার ছেদিতাংশ আকার। 4 নম্বরে কি বলছি? ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার মানে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কত দূরত্বে ছেদ করেছে শুধু সেটা দেওয়া আছে। এই সরলরেখাটা ধরো এটা 0b পয়েন্টে ছেদ করেছে মানে এইটা বি, আর এটা A0 পয়েন্টে ছেদ করেছে মানে এইটুকু দূরত্ব এ, শুধু এইটুকু দেওয়া আছে। এবার তুমি সরলরেখার সমীকরণ কি করে তৈরি করবে? এখানে একটু অন্য রকম করতে হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, লম্ব টানতে হবে। আর লম্ব টানলে দেখো এই ত্রিভুজটা, এটা নাম দিচ্ছি ও এ বি, আর এটা সি, আর এটা ডি। দেখো ও এ বি এই ত্রিভুজটা আর সি এ ডি এই ত্রিভুজটা, এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। আর আমরা জানি, আগে শিখেছিলাম 9-10-এ, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এখানে দেখো সিডি বাই ওবি সমান এসি বাই ওসি। সিডি বাই ওবি করেছি, তাহলে এসি বাই ওসি করবো, এসি বাই ওসি। এবারে দেখো সিডির মান কত, সিডি এর মানটা কত, এর মানটা এইটুকু কত নিয়েছিলাম ওয়াই। ওবিটা কত, ওবি মানে এইটুকু মানে বি। এসি মানে কত, এসি এইটুকু, এই পুরোটা তো এ, আর এইটুকু এক্স, তাহলে এইটুকু কত, এইটুকু এ মাইনাস এক্স, পুরোটা এ, এইটুকু এক্স,
এ থেকে এক্স বাদ দেব, এ মাইনাস এক্স, আর ওসি কত ছিল, ওসি ছিল এক্স। এবার এখান থেকে দেখো এসে যাবে ওয়াই বাই বি ইকুয়াল টু, এটা নেব কি এ বাই এক্স, ভুল হয়েছে, এটা ওসি নয়, এটা টোটাল বাহুটা নেব, এই বাহুটা বাই এই বাহুটা, এই বাহুটার অনুপাত আর এই বাহুটার অনুপাত সমান এই গোটা, এই ছোট্ট বাহুটার অনুপাত বাই এই বড়টার অনুপাত। তাহলে এখানে ওসি নয়, হবে ওএ, ওএ, আর ও এর মান ছিল এ। তাহলে এটা কি পাবো, 1 মাইনাস এক্স বাই এ। এখান থেকে দেখো এক্স বাই এটা এদিকে নিয়ে চলে আসছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আর এটাই হলো ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। এবার দেখো আমরা 5 নম্বর অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা কত ডিগ্রি কোণে নত সেইটা দেওয়া আছে আলফা, আর এই দূরত্বটা দেওয়া আছে স্মল পি, এইটুকু দেওয়া আছে, এইটুকু দিয়ে আমাকে এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমরা ছেদিতাংশ আকার পড়েছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 পড়েছিলাম। এটা কোনটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব ছিল, আর বিটা কোনটুকু ছিল, এইটুকু দূরত্ব ছিল। তাহলে আমার এখানেও এই 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 ওয়ে দূরত্বটা লাগবে আর ওবি দূরত্বটা লাগবে, ওয়ে দূরত্বটা বের করবো আর ওবি দূরত্বটা বের করবো। দেখো এইটা কিন্তু এখানে বলেছিল এই স্ট্রেট লাইন থেকে এটা লম্ব দূরত্ব পি বলেছিল, লম্ব দূরত্ব মানে এইটা লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটা ভূমি, এইটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত ছিল স্মল পি ছিল, অতিভুজ কত ওয়ে সমান কত কস আলফা, ভূমি বাই অতিভুজ আমরা জানি কস আলফা, তাহলে ওয়ে কত পাচ্ছি পি বাই কস আলফা পেয়ে গেলাম। এবারে এইটুকু বের করবো, তাহলে এইটুকু বের করতে গেলে আমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করব। দেখো এইটুকু বের করতে গেলে আমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করব। আগে এই ত্রিভুজটা নিয়েছিলাম, এই ত্রিভুজটা নিয়ে এদিকটা সমকোণ পেয়েছিলাম, সমকোণের এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ করে কস আলফার সঙ্গে সমান করেছিলাম, কারণ আমরা জানি কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। এবার এই ত্রিভুজটা নেব, এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি হলে এইটাও 90 ডিগ্রি, কারণ আমরা জানি এইটা টোটালটা সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ, এইটা ভূমি, এটা লম্ব, আর এই কোণটা কত পাবো, এই টোটালটা 90 ডিগ্রি, এইটুকু আলফা, তাহলে এইটুকু কত পাবো 90 ডিগ্রি মাইনাস আলফা পাবো। এবার এখান থেকে কসের মান বের করব, দেখো এই ভূমি বাই অতিভুজ করলে কস 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে ফেলি, এখানে ভূমি মানে ওডি, ওডির মান পি আমরা জানি, ভূমি বাই অতিভুজ ওবি, ওবি সমান কস 90 ডিগ্রি মাইনাস আলফা, আর আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা, তাহলে এখান থেকে ওবি পেয়ে যাব, ওবি সমান পি বাই সাইন আলফা পেয়ে গেলাম। এবারে এই যে ইন্টারসেপ্ট ফর্ম ছেদিতাংশ আকারের সমীকরণ এখানে বসিয়ে দাও, এক্স বাই এ, এ মানে ওয়ে, এই এ মানে এই ওয়েটা, ওয়ের মান কি পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা, কারণ এই ওবির মান পি বাই সাইন আলফা সমান 1, এখান থেকে পেয়ে যাব এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান স্মল পি। সাধারণ আকার কীরকম হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হয়। এই আকার থেকে তুমি যে কোনো আকারে এটাকে তৈরি করতে পারবে, অর্থাৎ এই আকার থেকে তুমি এটাকে প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যেতে পারবে, অভিলম্ব আকারে নিয়ে যেতে পারবে। এবার কতগুলো প্রশ্নের সমাধান আমরা দেখে নেব। দেখো যদি দুটো বিন্দু দেওয়া থাকে, ওই সরলরেখার আনতি এবং প্রবণতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কত ডিগ্রি কোণে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে নত সেটা জানতে চেয়েছে, আর ওই সরলরেখার প্রবণতাটা জানতে চেয়েছে। তো আমরা প্রথমে প্রবণতাটা নির্ণয় করব, তারপরে দেখব কত ডিগ্রি কোণে নত। দেখো প্রবণতা নির্ণয় এর আগে আমি অনেকবার বলে দিয়েছি, কঠিন অন্তর বাই ভুজের অন্তর করলেই কিন্তু প্রবণতা এসে যাবে। দেখো এখানে তাই করা হয়েছে, এম ইকুয়াল টু ট্যান থিটা, প্রবণতা হচ্ছে কঠিন অন্তর বাই ভুজের অন্তর করে এসছে 1। তাহলে এম সমান ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা 1, থিটা কত হলে ট্যানের মান ট্যান অফ সেই কোণের মান 1 হয়, ট্যান 45 1 হয়, এটা তোমরা সকলেই জানো। তাহলে থিটার মান 45 এখান থেকে পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখো, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার আনতি কত। এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দু দুটো ধরে নিচ্ছি, x1 0 x2 0। এবার আনতি
কোটির অন্তর বাই ভুজের অন্তর করলে 0, তাহলে এক্স অক্ষের প্রবণতা কত? 0। এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার জানি আমরা কোটিটা ফিক্সড হয়, কোটিটা কনস্ট্যান্ট হয়, তাহলে কোটিটা দেখা একটা নির্দিষ্ট ধরে নিয়েছি, y1টা ধরে নিয়েছি। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার উপরে দুটো বিন্দু ধরেছি, x1 y1 x2 y1, কারণ এক্স অক্ষের সমান্তরাল হলে এর এই কোটিটা এই দূরত্বটা সমান হয়। তো আমরা এটা দূরত্বটা ধরে নিয়েছি y1, এটা ধরেছি x1 y1 আর এটা ধরেছি x2 y1। এবার এদের দেখো বিন্দু কোটির অন্তর বাই ভুজের অন্তর করে কি আসছে না? 0 আসছে। তাহলে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার আনতি 0। একইভাবে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অসঙ্গত হবে। কেন? এর আগেই আমরা পড়েছিলাম, কারণ ওয়াই অক্ষ এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত, আর tan 90 ডিগ্রি অসঙ্গত হয়, অর্থাৎ ইনফিনিটি হয়। তাই ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কিন্তু অসঙ্গত হয়। এটা এইভাবেও তোমরা বিন্দু দিয়েও বিচার করে দেখতে পারো। আরেকটা অঙ্ক দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছি। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা কি পেয়েছিলাম? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা তার এক্স কোঅর্ডিনেটটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু এ ধরে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এ। এবার ওই সরলরেখাটা -2 3 বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে এই সরলরেখার ওপরে পয়েন্টটা বসিয়ে দাও, দিয়ে দেখো পাচ্ছি এ ইকুয়াল টু -2। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু -2 বা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। একইভাবে তোমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যা -2 3 বিন্দুগামী সেটা নির্ণয় করবে, করে দেখবে ওয়াই ইকুয়াল টু 3 আসছে। এবার দেখো এই প্রশ্নটাকে ভালোভাবে পড়ো। ওয়াই ইকাল টু -x সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত? অর্থাৎ এই রকম, এই মানটা আমাকে নির্ণয় করতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। এখানে দেখো যে সরলরেখাটা দেওয়া আছে y ইকাল টু -x, আমরা একটা পড়েছিলাম প্রবণতা ছেদিতাংশ আকার y ইকাল টু mx প্লাস সি। এই y ইকাল টু mx প্লাস সির সাথে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে, যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তুলনা করে দেখো, এর কোএফিসিয়েন্ট 1, এর 1, এখানে m আর এখানে -1, তাহলে m পাচ্ছি -1 আর c পাচ্ছি 0, তুলনা করে পাচ্ছি। এবার m ইকুয়াল টু -1 মানে ধরো এইখানে -1, এবারে tan 1 হয়, tan 45 ডিগ্রিতে 1 হয়, tan 45-এর মান 1 হয়। এবার যেহেতু -1, তাহলে থিটার মানটা 90-এর চেয়ে বড় হবে। এই 90-এর চেয়ে বড়, দেখো 90-এর চেয়ে বড়, কিন্তু 180-র চেয়ে ছোট। তাহলে এখানে থিটার মানটা হবে 90 প্লাস 45, 90 প্লাস 45 মানে 135 ডিগ্রি। দেখো এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। দেখো দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তাদের প্রবণতাও বলে দিয়েছে, এখানে কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রবণতা বের করার যে ফর্মুলা, কোটির অন্তর বাই ভুজের অন্তর, -k -2 k প্লাস 2 হয়ে গেল 1 -2k, কোটির অন্তর বাই ভুজের অন্তর, এটা সমান -2 বলে দিয়েছে, কোনাকুনি গুণ করে ফেলো, -k প্লাস 2 সমান -2 প্লাস 4k, এখান থেকে পাচ্ছি 5k, কেটা ওদিকে চলে যাচ্ছে, 5k ইকুয়াল টু 2 এদিকে চলে এলে 4, k পাবো 4/5। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, এই সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। কোটি মানে ওয়াই, ওয়াইটা ভুজের দ্বিগুণ, তার মানে ওয়াই ইকুয়াল টু 2x হবে। তাহলে পয়েন্টটা কিরম হবে? x 2x। এবার পয়েন্টটা বসিয়ে দাও, বা তুমি এখানে x1 নাও, x1 আর 2x1 পয়েন্টটা 7x - 6y ইকুয়াল টু 20, এই স্ট্রেট লাইনের উপর বসিয়ে দাও, তাহলে কী পাবে? 7x1 - 12x1 ইকুয়াল টু 20, এখান থেকে পাবে 5x1 ইকুয়াল টু -20, x1 ইকুয়াল টু -4। 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, এই মাইনাসটা ওদিকে দিয়ে দিয়েছি, -5 হয়, 7 - 12 -5 হয়, তো আমরা এখানে মাইনাসটা 20-এর আগে দিয়ে দিয়েছি, দিয়ে x1 বের করে নিয়েছি -4। পরের অঙ্কটা দেখো,
মূলবিন্দু থেকে এই সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা একটা পড়েছিলাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এরকম একটা পড়েছিলাম না অভিলম্ব আকারের সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমার পিটা নির্ণয় করতে হবে। তো এখানে করো 3x প্লাস 4y ইকুয়াল টু 5√2। তো এই 5টাকে নামিয়ে দাও। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট করলে এটা কিন্তু 5 হয়। এই 5টা দিয়ে মেন এখানে ভাগ করে দাও, 5টা দিয়ে ভাগ করে দাও। মানে এক্স আর ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট ছিল সেই কোএফিসিয়েন্ট দুটোর স্কোয়ার করে তাদের বর্গমূল করে যেটা পেয়েছিলাম সেটাকে দিয়ে ভাগ করা হলো। এবার ভাগ করে যেটা পেলাম এটা লিখবো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এবার এর সাথে এটা তুলনা করে দেখো কি পাবে। কস আলফা পাবে 3/5, সাইন আলফা পাবে 4/5 আর পি পাবে √2। তাহলে দেখো লম্ব দূরত্বটা নির্ণয় করতে বলেছিল, লম্ব দূরত্বটা কত পেলাম √2। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করতে বলেছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে ধরে নিয়েছি। এরকম তো ছিল এই স্ট্রেট লাইনটা, এটা আলফা ছিল, এটা পি ছিল, আর এই স্ট্রেট লাইনটা সমীকরণ এরকম পেয়েছিলাম। তাহলে এই আলফাটা আমাদের বের করতে বলেছে। এখান থেকে দেখো ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা মানে 4/5 বাই কস আলফা মানে 3/5। এখান থেকে নিচে 5গুলো কাটা চলে যাবে, আলটিমেটলি পাবো 4/3। তাহলে আলফা পাবো ট্যান ইনভার্স 4/3। পরের অঙ্কটা দেখো -1 4 বিন্দুগামী একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে মানে থিটাটা 60 বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ট্যান 60 সমান √3, এইটা কি পাবো, এটা প্রবণতা এম পাবো। এবার একটা বিন্দু দিয়েছে আর প্রবণতার মান জানি, তাহলে সরলরেখাটার সমীকরণ কীরকম হয়, y মাইনাস y1 মানে 4 ইকুয়াল টু এম ইন্টু এম মানে √3, এম ইন্টু এক্স মাইনাস x1, এক্স অফ -1 √3 এক্স প্লাস 1। এইটাই হলো সরলরেখার সমীকরণ, এইটাই নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখা থেকে ছেদিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এরকম যদি সরলরেখাটা হয়, এক্স অক্ষ দিয়ে যে ছেদবিন্দুটা নির্ণয় করতে হবে, ওয়াই অক্ষের ওপর যে ছেদবিন্দুটা নির্ণয় করতে হবে, তাদের মধ্যবিন্দু আমার স্থানাঙ্ক চেয়েছে, তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে সরলরেখাটাকে প্রথমে আমরা ছেদিতাংশ আকারে সাজাবো। ছেদিতাংশ আকারে সাজানো মানে এরকম করতে হবে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আনতে হবে, এটাকে এই ফর্মে আনতে হবে, ডান দিকে 1 রাখতে হবে। তাহলে 4টাকে নামিয়ে দাও, 4টাকে নামিয়ে দিলে x/y কত হবে 4/2, এরকম লিখতে পারি। y/4 ইকুয়াল টু 1, এটা সমান x/2 প্লাস y/4 ইকুয়াল টু 1। তাহলে এক্সের নিচে 2 মানে এটা 2 0 পয়েন্ট, আর ওয়াইয়ের নিচে 4 মানে এটা 0 4 পয়েন্ট। ঠিক আছে, এবারে দেখো দুটো বিন্দু পেয়ে গেছি, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক তো খুব সহজ, যোগফল বাই 2 করে দিলে হবে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। এটা হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্কটা কীরকম হলো, এটা সমান 1 আর 2। পরের অঙ্কটা দেখো স্থানাঙ্ক অক্ষ দুটি এবং এই সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। সরলরেখাটা ধরো এইটা, এই ত্রিভুজটা যে উৎপন্ন ত্রিভুজটার এর ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে আমরা যে সরলরেখাটা দেওয়া আছে সেটাকে ছেদিতাংশ আকারে সাজাবো। 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এটাকে ছেদিতাংশ আকারে সাজালে কি হয়, x/6 তার নিচে 3, 6/3 মানে 3 প্লাস y/6 তার নিচে 3, 6/3 মানে এটা 2, এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো এই পয়েন্টটা কি পেয়ে গেলাম, এক্সের নিচে 3 আছে মানে এটা 3 0 পয়েন্ট, ওয়াইয়ের নিচে 2 আছে মানে এটা 0 2 পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এই দূরত্বটা কত পেলাম 2, আর এই দূরত্বটা কত পেলাম 3। এবারে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই লম্বটাই হয় ত্রিভুজের উচ্চতা,
আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি মানে এই 3 আর উচ্চতা মানে লম্বটা 2, এখান থেকে পেয়ে যাচ্ছি 3 বর্গ একক। পরের অঙ্কটা দেখো, একটি গতিশীল সরল রেখা সর্বদা এইচকে বিন্দু দিয়ে যায়, দেখাও যে গতিশীল রেখার অক্ষ দুটি দ্বারা ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এটা সঞ্চারপথ মানে বলে দিয়েছিলাম গতিপথ, একটা ভেরিয়েবল পয়েন্টের বিভিন্ন সময়ের সাপেক্ষে বিভিন্ন অবস্থানের যে গতিপথটা, একটা সরল রেখা সেটাকে এরকম আকারে বের করতে হবে, মানে আমাকে দেখেই বুঝতে হবে যে এটা ইন্টারসেপ্ট ফর্মে আমাকে ধরতে হবে। সরলরেখার সমীকরণটা প্রথমে ইন্টারসেপ্ট ফর্মে ধরে নেব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ধরে নেব, অর্থাৎ এরকম। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা ধরে নিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এবার এই সরল রেখাটা আমার বলেই দিয়েছে এইচকে বিন্দু দিয়ে যায়, তাহলে এইচকে বিন্দু দিয়ে যায় মানে এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে বসিয়ে দেবো। এইচ বাই এ প্লাস কে বাই বি ইকুয়াল টু 1, এটা পেয়ে গেলাম। তাহলে এটা 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিচ্ছি। আরও বলে দিয়েছে দেখো, তাহলে এটা A0, এটা 0B। আচ্ছা, এবার বলেছে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। এদের মধ্যবিন্দু কি? এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হবে 0B আর A0-র মধ্যবিন্দু পাবো A/2 আর B/2। এবার আমরা যেহেতু মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব, তাহলে প্রথমে মধ্যবিন্দুটাকে ধরে নেব। ধরি মধ্যবিন্দু আলফা আর বিটা, কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী পাচ্ছি মধ্যবিন্দু এইটা, তাহলে আলফা সমান A/2 আর বিটা সমান B/2। এখান থেকে দেখো এ পাবো 2 আলফা, বি পাবো 2 বিটা। এবারে এ সমান 2 আলফা আর বি সমান 2 বিটাটা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 থেকে এইচ বাই 2 আলফা প্লাস কে বাই 2 বিটা সমান 1। আর একটু সমাধান করে নেবো, এইচ বাই আলফা প্লাস কে বাই বিটা সমান 2। এবারে সঞ্চারপথের সমীকরণ যখন নির্ণয় করব, তখন এই ভেরিয়েবল পয়েন্টের জায়গায় এক্স ওয়াই লিখে দেবো। এবারে সঞ্চারপথ যখন পাবো, সঞ্চারপথ যখন চাই, সঞ্চারপথের সমীকরণ এইচ বাই এক্স প্লাস কে বাই ওয়াই ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে ইন্টারসেপ্ট ফর্মে একটা সরলরেখা ধরে নেবে। ধরি যে নির্ণেয় সমীকরণের ইকুয়েশনটা এইরকম, সেই সমীকরণটা এইচকে বিন্দু দিয়ে যাচ্ছে, এইচকে বিন্দুটাকে বসিয়ে দেবে। দেওয়ার পর এরা এই যে ইন্টারসেপ্ট পাবে A0, 0B, তাদের মধ্যবিন্দু A/2 B/2 ধরে নেবে। মধ্যবিন্দুটা আলফা বিটা, তাহলে আলফা সমান A/2, বিটা সমান B/2। এবার এখান থেকে এ বের করে নেবে, বি বের করে নেবে, নিয়ে গিভেন এই ইকুয়েশনে বসিয়ে দেবে, 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবে, দিলে এই অঙ্কটা পেয়ে যাবে। এবার দেখো, দুটো সরলরেখার অন্তর্গত কোণ, দুটো সরলরেখা যদি এরকম কল্পনা করি, এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ এইটা নিতে পারি বা এইটা নিতে পারি, কিন্তু দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো সূক্ষ্ম কোণ, আর এইটা হচ্ছে স্থূল কোণ। প্রথমে আমরা এই কোণটা নির্ণয় করব, তারপর যদি এই কোণটা নির্ণয় করতে বলে, যদি স্থূলকোণ নির্ণয় করতে বলে, তাহলে 180 মাইনাস সূক্ষ্মকোণ করে দেবো, কারণ এটা টোটাল তো একটা সরল কোণ, এটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আমরা এইটুকু জেনে গেলে এইটুকু বের করা খুবই সহজ, 180 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এবার এই সূক্ষ্মকোণটা আমরা কী করে নির্ণয় করব? যদি সরলরেখার ইকুয়েশান দেওয়া থাকে y = m1 x প্লাস সি বা c1, আর আরেকটা সরলরেখা সমীকরণ যদি দেওয়া থাকে y = m2 x প্লাস c2, তখন সরলরেখার দুটির অন্তর্গত কোণ থিটা হলে ট্যান থিটার মান হয় ট্যান থিটা = m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা দুটো সরলরেখার অন্তর্গত সূক্ষ্ম কোণ নির্ণয়ের একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তোমরা এই কোণটা পেয়ে যাবে। এই কোণটা পেয়ে গেলে
স্থূলকোণ যদি বের করতে বলে তাহলে 180 মাইনাস করে দেবে, দিলেই হয়ে যাবে। এবারে দেখো এখানে M1 বড় কি M2 বড় আমাদের জানা নেই, তাহলে এইটার মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাই এর আগে একটা আমরা মড চাপিয়ে দেব, মড অফ এটা, বা এটা ইকুয়াল টু মড না দিলে, যদি মড না দাও তাহলে এর আগে প্লাস অথবা মাইনাস দিতে হবে, অথবা এখানে ডিফারেন্সের চিহ্ন দেওয়া যেতে পারে, যেহেতু আমরা কে বড় কে ছোট জানি না। তাই দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে? দুটো সরলরেখা যদি থাকে y ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইকুয়াল টু m2x প্লাস c2, এরকম দুটো সরলরেখা থাকলে, ধরো এরকম আছে, এরকম দুটো সরলরেখা, তো আমরা পড়েছিলাম সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয়, এর আগে আমি বলেছিলাম সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয় এবং তারা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি কোনো দুটো সরলরেখা সমান কোণ উৎপন্ন করে তারা সমান্তরাল হয়, আর যদি কোনো দুটো সরলরেখা সমান্তরাল হয় তারা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। আর থিটা দুটো যদি সমান হয়, দুজনের থিটার মান যদি সমান হয়, তাহলে দুজনের প্রবণতাও সমান, তাহলে এখান থেকে m1 ইকুয়াল টু m2, তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো m1 ইকুয়াল টু m2। আর সরলরেখা দুটোর সমীকরণ কীরকম হবে? তাহলে এরকম হবে y ইকুয়াল টু m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m ধরে নিচ্ছি, y ইকুয়াল টু mx প্লাস c1, কনস্ট্যান্টটা ডিফার করবে, y ইকুয়াল টু mx প্লাস c2। তার মানে দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের কনস্ট্যান্ট দুটোরই একমাত্র পার্থক্য হয়, ধ্রুবকের পার্থক্য দেখা যায়, বাকি সমস্ত ক্ষেত্রে সেম হয়। এবার আসবো দুটো সরলরেখা কখন লম্ব হবে। দুটো সরলরেখা লম্ব হতে গেলে একজনের প্রবণতার গুণফল অন্যজনের নেগেটিভ রেসিপ্রোকাল হবে, অর্থাৎ একজনের যদি হয় 2, অন্যজনের প্রবণতা হবে -1/2, রেসিপ্রোকাল 2-এর রেসিপ্রোকাল 1/2, 3-এর রেসিপ্রোকাল 1/3, 5-এর রেসিপ্রোকাল 1/5, তাহলে এখানে নেগেটিভ রেসিপ্রোকাল, অর্থাৎ m1 ইন্টু m2 এটা হতে হবে -1, y ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইকুয়াল টু m2x প্লাস c2 যদি দুটো সরলরেখা হয় তাদের প্রবণতার গুণফল m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হতে হবে। এইটাই হলো কন্ডিশন, দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত। এটা একটা সরলরেখা দেওয়া আছে, আমাকে এর লম্ব সরলরেখার মান নির্ণয় করতে হবে। এর লম্ব সরলরেখার মান কিভাবে নির্ণয় করে দেখো, এই কোএফিসিয়েন্ট দুটো জাস্ট উল্টে দেবে, ঘুরিয়ে দেবে, y এর কোএফিসিয়েন্ট x এর সাথে লাগিয়ে দেবে, x এর কোএফিসিয়েন্ট y এর সাথে লাগিয়ে দেবে এবং তাদের আগে মাইনাস করে দেবে, যেমন এরকম বলে দিচ্ছি দেখো bx মাইনাস ay, আর কনস্ট্যান্টটা কিন্তু আলাদা হবে। এই 1 নম্বর সমীকরণের লম্ব সমীকরণ হলো এই 2 নম্বর সমীকরণটা। এখানে তোমরা করে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে একে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজিয়ে দেখো, mx প্লাস c আকারে সাজিয়ে দেখো, দেখলে y ইকুয়াল টু mx করলে mটা হবে মাইনাস এক্স a বাই বি, আর এখানে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজালে দেখবে mটা হবে b বাই a। এবার এখানে m1 আর এটাকে m2 নাম দিচ্ছি, m1 ইন্টু m2 করে দেখো, এটাকে গুণ করে দেখো -1 পাবে। তাহলে একটা প্রদত্ত সরলরেখার লম্ব সরলরেখা কিভাবে পাবে? কোএফিসিয়েন্ট দুটোকে পাল্টে দেবে আর তাদের মাঝখানে মাইনাস করে দেবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দেবে, আর কনস্ট্যান্টটা পাল্টে দেবে। সরলরেখা কখন অভিন্ন হবে? যদি এরকম থাকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ থাকে, আর একটা যদি থাকে a2x প্লাস b2y প্লাস c2 যদি থাকে, দুটো সরলরেখা অভিন্ন হবে তখনই যখন এদের কোএফিসিয়েন্টের অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে। এবার দেখো কিছু প্রশ্নের সমাধান করে নিচ্ছি। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, 7x মাইনাস 4y ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 11y প্লাস 2 ইকুয়াল টু 0। এই সরলরেখা দুটির অন্তর্গত সূক্ষ্মকোণ ও স্থূলকোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণটাও বের করতে হবে আর এই কোণটাও বের করতে হবে। তাহলে প্রথম সরলরেখা যেটা দেওয়া আছে 7x মাইনাস 4y ইকুয়াল টু 0, একে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাবো। দেখো y ইকুয়াল টু mx, ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 7/4x, c নেই, c 0, তাহলে এখান থেকে
পাচ্ছি m1 ইকুয়াল টু 7/4। আর সেকেন্ড সরলরেখাটা 3x মাইনাস 11y প্লাস 2 ইকুয়াল টু 0, এই সরলরেখাটাকে যদি y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাই তাহলে কী পাবো? 3/11 প্লাস 3/11x প্লাস 2/11। এখান থেকে m কি পাবো? m2 পাবো 3/11। এবার আমরা m1 m2 জানা থাকলে তাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে পারি। অন্তর্গত কোণ tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 7/4 মাইনাস 3/11 বাই 1 প্লাস m1 m2 মানে 7/4 গুণ 3/11। এটাকে সরল করে দেখো, 77 মাইনাস 12 আর নিচে হচ্ছে 44 প্লাস 3 × 21, এরও নিচে 44, এরও নিচে 44 কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে এটা 65/65 মানে 1 হবে। আর tan থিটা 1 কখন হয়? tan 45-এ হয় 1। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। থিটা 45 পাচ্ছি মানে সূক্ষ্ম কোণ পাচ্ছি 45, তাহলে স্থূল কোণটা কী পাবো? 180 মাইনাস 45, 180 মাইনাস 45 মানে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এটা হলো সূক্ষ্ম কোণ আর এটা হলো স্থূল কোণ। এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, এই একটা সরলরেখা দিয়ে দিয়েছে, এই একটা সরলরেখা দিয়ে দিয়েছে। সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখা, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা মানে একটা প্লাস কে টাইমস আর একটা, অর্থাৎ এখানে 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0 এটা 1 নম্বর, 5x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0 এটা 2 নম্বর। 1 ও 2-এর ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ হলো একটা প্লাস কে টাইমস অন্যটা ইকুয়াল টু 0। এই কেটার মান আমাদের নির্ণয় করতে হবে। 2x মাইনাস ওয়াই প্লাস 5 আর এখানে 5x প্লাস 3y মাইনাস 4। এবার এখান থেকে এইটাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজালে হবে y ইকুয়াল টু x। এর কোএফিসিয়েন্ট কী পাবো দেখো, x এর কোএফিসিয়েন্ট এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 5k, আর y এর কোএফিসিয়েন্ট কী পাচ্ছি দেখো, এখানে আসছে -1 আর এখানে আসছে 3k। যেহেতু ওয়াইটা ওদিকে চলে যাচ্ছে তাই কোএফিসিয়েন্টটা কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -1টা +1 হয়ে যাবে আর প্লাস 3kটা -3k হয়ে যাবে। y ইকুয়াল টু mx প্লাস c, cটা কী হবে? কনস্ট্যান্টটা কী ছিল? 5 - 4k বাই 1 - 3k। তোমরা সুন্দর করে সাজিয়ে দেখবে, এটা গুণ করবে, এই কেটা এর সাথে গুণ করবে করে এক্সের কোএফিসিয়েন্টটাকে এক্সটাকে কমন নিয়ে এক্সের কোএফিসিয়েন্টটা লিখবে, ওয়াইটাকে কমন নিয়ে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট লিখবে। এইভাবে করে দেখবে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজালে এরকম আসবে, অর্থাৎ এইটুকু m হবে আর এইটুকু c হবে। তাহলে এটা পেয়ে গেল, এটা m1 পেলাম। এবার যে বলে দিয়েছে ওই যে সরলরেখাটা এই 3 নম্বর সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এই 3 লম্ব মানে এটা পারপেন্ডিকুলারের চিহ্ন, 3 লম্ব কার? x মাইনাস 3y প্লাস 21 ইকুয়াল টু 0 এই সরলরেখা। তাহলে এর m2 কী হবে? এটাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজালে হবে y ইকুয়াল টু x/3 প্লাস 7 এরকম হবে। তাহলে m2 কী পাচ্ছি? m2 পাচ্ছি হচ্ছে 1/3। শর্ত অনুযায়ী বলে দিয়েছে লম্ব, তাহলে শর্ত অনুযায়ী m1 গুণ m2 ইকুয়াল টু -1 হতে হবে। দেখো m1 ইকুয়াল টু 2 + 5k বাই 1 - 3k আর m2 ইকুয়াল টু 1/3, এদের গুণফল -1। এবার ওইখানে বসিয়ে দাও, দিয়ে k এর মান বের করে ফেলো। 2 + 5k বাই 1 - 3k ইন্টু 1/3 ইকুয়াল টু -1। এবারে এটা সলভ করে ফেলো। 2 + 5k ইকুয়াল টু -3 ইন্টু 1 - 3k
এটা সলভ করে দেখো, কে এর মান পাবে 5/4। এবার দেখো এই অঙ্কটা দেখো, 2 - 3 বিন্দুগামী 3x - 4y + 6 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখা। আমরা জানি সমান্তরাল সরলরেখা মানে শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়, ধ্রুবকটা শুধু চেঞ্জ হয়। তাহলে 3x - 4y + 6 = 0 সরলরেখার এর সমান্তরাল সরলরেখা কি হবে? সমান্তরাল সরলরেখা হবে 3x - 4y + k = 0। এবারে এই সমান্তরাল সরলরেখাটা দেখো এই বিন্দুগামী। এবার 1 2 -3 বিন্দুগামী, তাহলে -2 আর 3 এই পয়েন্ট এই স্ট্রেট লাইনটার উপর বসিয়ে দাও। 3 × 2 - 4 × -3 + k = 0। এখান থেকে k কত পাবো? 6 আর 12। অতএব নির্ণেয় সমীকরণ 3x - 4 2 1 বিন্দুগামী এই সরলরেখার উপর লম্ব সরলরেখা। একটু আগেই বলে দিলাম লম্ব সরলরেখা লিখবো, জাস্ট কোএফিসিয়েন্টগুলো পাল্টে দেবো, মাঝখানে মাইনাস থাকলে প্লাস করে দেব, আর কনস্ট্যান্টটা ডিফার করবে। এবার এই পয়েন্টটা বসিয়ে দাও, এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তাহলে পুট করো 2 1 পুট 2 1 একের ওপর পুট করো, পুট করলে কি পাবে? 8 + 3 + k = 0। এখান থেকে k কত পাবে? -11। অতএব নির্ণেয় সমীকরণ কি পাবে? নির্ণেয় সমীকরণ পাবে 4x + 3y - 11 = 0। এই অঙ্কটা দেখো, দুটো সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি অক্ষ দুটির ওপর সমান ধনাত্মক ছেদিতাংশ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। এবার তাহলে সমীকরণটা কীরকম হবে? 2x + 3y, 5টা এদিকে নিয়ে চলে যাব, -5 এটা একটা, প্লাস k ইন্টু সেকেন্ডটা লিখবো 3x + 5y - 7 = 0। এই সরলরেখাটা বলেছে এর ছেদিতাংশ দুটো সমান হবে, তাহলে একে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ছেদিতাংশ আকারে প্রকাশ করার অর্থ হচ্ছে 2 + 3k × x + 3 + 5k × y = কত পাবো? 5 + 7k এটা পাবো। ছেদিতাংশ আকারে প্রকাশ করা মানে ডান দিকে 1 রাখতে হবে, তাহলে এই 5 + 7k দিয়ে ভাগ করে দাও। তোমরা এটা পরের লাইনে করবে, বাই 5 + 7k করলে এদিক ডান দিকেরটা 1 হয়ে গেল। আর এই ছেদিতাংশটা কিরকম পাবে? তাহলে এটা কি x/a + y/b = 1 হয়তো, তার মানে x/a করতে গেলে এইটাকে এর নিচে নামিয়ে দিতে হবে। তার মানে a পাবো দেখো 5 + 7k / 2 + 3k, আর b পাবো 5 + 7k / 3 + 5k। এই দুটোকে সমান হতে হবে, বলছে এই দুটো সমান। 5 + 7k / 2 + 3k = 5 + 7k / 3 + 5k। এই দুটো সমান, তাহলে উপর থেকে এইটা এটা কাটা যাবে, এখান থেকে আলটিমেট আসবে 3 + 5k = 2 + 3k। এখান থেকে সমাধান করলে কি পাবে? 2k = -1, k = -1/2। এবারে k = -1/2টা এখানে বসিয়ে দাও, দিয়ে যে সমীকরণটা পাবে সেটাই নির্ণেয় সমীকরণ। এই অঙ্কটা দেখো, 3 - 4 বিন্দুগামী এবং এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ। কোশ্চেনটা একটু ভুল আছে, সম্ভবত এরকম হবে, এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী যে সরলরেখা তার সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই 4 এটা 4 আর এটা 7 আর এটা -5 আর 1, এই বিন্দু দুটো দিয়ে যে সরলরেখাটা আছে তার সমান্তরাল একটা সরলরেখা তৈরি করতে হবে, যে সরলরেখাটা 3 - 4 বিন্দুগামী। এই সরলরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করার কোনো দরকার নেই, কিন্তু
এই বিন্দু দুটো ব্যবহার করে যে প্রবণতাটা পাবো সেই প্রবণতাটা এই সরলরেখার প্রবণতা, এবং আমরা জানি সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয়, তাহলে এর যা প্রবণতা হবে এর তাই প্রবণতা হবে। তাহলে এখানে প্রবণতাটা আমি বের করে ফেলি। কোটির অন্তর বাই ভুজের অন্তর 1 - 7 বাই -5 - 4 -6 বাই -9 2/3, এমটা 2/3 পেয়ে গেলাম। এবার এই বিন্দুগামী, অর্থাৎ নির্ণেয় সমীকরণ y - y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখান থেকে পাচ্ছি y প্লাস 4 ইকুয়াল টু 2/3 ইন্টু x মাইনাস 3। দেখো এখানে একটুখানি প্রশ্নটা ভুল ছিল, তোমরা এটা ঠিক করে নেবে। এই বিন্দুগামী এবং এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বিন্দু দুটো দিয়ে আমার এই সরলরেখাটা বের করার কোনো দরকার নেই, শুধু এই বিন্দু দুটো দিয়ে আমি এর প্রবণতাটা বের করে নেব। আর এর প্রবণতা সেম, আর এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে প্রবণতা জানি, বিন্দু জানি, ব্যাস সমীকরণ নির্ণয় করে দিলাম। এবার দেখো এই কোশ্চেনটা দেখো, x=0 এবং ax + by + c = 0 এই সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। x=0 এই সরলরেখার m কত, প্রবণতা কত, 0, অর্থাৎ m1 0। আর ax + by + c = 0 এই সরলরেখার প্রবণতা কত, y = mx + c আকারে সাজালে প্রবণতা m2 হবে -a/b। তাহলে মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা সমান m1 - m2 বাই 1 + m1 m2। অর্থাৎ a/b। তাহলে থিটাটা কত আসছে, tan ইনভার্স a/b। এই অঙ্কটা দেখো, দুটো সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটো পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে m এর মান কত, লম্ব হলে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হয়। তাহলে এই প্রথম সরলরেখা থেকে m1 বের করে ফেলো। m1 কত হবে, y = mx + c আকারে সাজালে m1 হবে 5/9, আর এটা y = mx + c আকারে সাজালে m2 হবে -m/10। m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এখান থেকে পাবো 5/9 ইন্টু -m/10 ইকুয়াল টু -1, এখান থেকে m পাবো 2, তাহলে 9 × 18, m পাবো 18। এই অঙ্কটা দেখো, a1x + b1y + c1 = 0 আর a2x + b2y + c2 = 0 পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত আমরা কি জেনেছিলাম, কোএফিসিয়েন্টের অনুপাতগুলো সমান হয়, = c1/c2, এটাই শর্ত। দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের কোএফিসিয়েন্টের অনুপাতগুলো সমান হবে। এবার দেখো, একটা প্রদত্ত বিন্দু থেকে সরলরেখার দূরত্ব নির্ণয়। একটা সরলরেখা এরকম দেওয়া আছে, বাইরের একটা বিন্দু P দেওয়া আছে x1 y1, সেই বিন্দু থেকে এখানে লম্ব দূরত্ব, যেমন তেমন দূরত্ব না, এটা লম্ব দূরত্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে। এই লম্ব দূরত্বটা নির্ণয় করতে বলেছে। তো লম্ব দূরত্বটাকে সাধারণত আমরা p দ্বারা ডিনোট করি। লম্ব দূরত্বটা কীরকম হয়, যদি সরলরেখার সমীকরণটা এরকম হয় a1x + b1y + c1 = 0 সরলরেখার সমীকরণ হয়, তাহলে এই সরলরেখার সমীকরণে এই বহিস্থ পয়েন্টটা বসিয়ে দেবো, a1 x1 + b1 y1 + c1 বাই, এবার দেখো এই পয়েন্টটা বসানোর পরে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে আমরা জানি না, তাই এর আগে একটা মড চাপিয়ে দেবো। আর নিচে হবে √, এই এক্সের কোএফিসিয়েন্ট আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল, অর্থাৎ a1² + b1²। এইটুকুই, এটাই ফর্মুলা। এখানে দেখো একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, বাইরে একটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্ট থেকে এই সরলরেখার ওপরে লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো লম্ব দৈর্ঘ্য ঝটাপট নির্ণয় করে ফেলো। 4 × 2 - y এর জায়গা -1
এই 5টা বাঁদিকে নিয়ে চলে আসবো -5, কারণ আমাদের তো এরকম করতে হবে না, a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0। তার মানে সিটাকে বাঁদিকে নিয়ে আসতে হবে, ডান দিকে শুধু 0 থাকবে। তাহলে 5টাকে মাইনাস করে এদিকে নিয়ে চলে এসো, বাই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার 16 প্লাস 1 17। তাহলে এটা দেখো 8 9, 9 থেকে 5 বাদ গেলে 4/√17। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এরকম একটা সরলরেখা দেওয়া আছে, এখানে পয়েন্টটা দেওয়া আছে 5 - 7, এর প্রতিবিম্ব অর্থাৎ এই রকম জায়গায়, এটা যদি একটা আয়না মনে করো, তোমরা এটাকে একটা আয়না মনে করো, তাহলে এই বিন্দুটার একটা ছবি হবে, সেই ছবিটাকে আমার নির্ণয় করতে হবে। এই পয়েন্টটা আমার বের করতে হবে, এই পয়েন্টটা আমার কত বের করতে হবে। আমি এই পয়েন্টটা জানি না, এখন লিখবো না। তো এই পয়েন্টটা আমরা xy ধরে নিই, বা x1 y1 ধরে নিলাম। তাহলে দেখো এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম হবে, এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব নিশ্চয়ই সেম হবে, কারণ যেহেতু প্রতিবিম্ব বলেছে। তাহলে এটা আর এটা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দুটা সরলরেখার উপরে থাকবে। তাহলে 5 - 7 আর x1 y1 এই বিন্দু দুটোর মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করলে কীরকম হবে, 5 + x1/2 আর -7 + y1/2, এটা হবে মধ্যবিন্দুটা, অর্থাৎ এই বিন্দুটা। ধর এটাকে আর নাম দিচ্ছি। এবার এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, বসিয়ে দাও। 2 × 5 + x1/2 -3 × y - 7/2 ইকুয়াল টু 18। এখান থেকে 5 + x1 - 3y1 প্লাস 21, এই দুইটা এদের সাথে তুলে দাও, ঝটপট করে ফেলো। তাহলে এটা আসবে 2x1 - 3y1 ইকুয়াল টু 10, আর এদিকে 21 31, এদিকে চলে গেলে 5 থাকবে। এইটা একটা পেলাম। আর দেখো এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে অবশ্যই লম্ব, দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা লম্ব। তাহলে এই সরলরেখার যে প্রবণতাটা আর এর যে প্রবণতার গুণফল -1 হবে। তাহলে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা প্রবণতা কি হবে, y = mx + c আকারে সাজালে 2/3। দেখো এই যে সরলরেখাটা দেওয়া আছে আর এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্টটা দেওয়া আছে আর এর পয়েন্টের প্রতিবিম্ব এটা, তাহলে এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে লম্ব। তাহলে এই সরলরেখার প্রবণতাটা বের করি, এই সরলরেখার প্রবণতা বের করি, করে দুজনের গুণফল -1 করে দেব। প্রথম যে সরলরেখাটা দেওয়া আছে তার প্রবণতা তো 2/3 পেয়ে গেছি। এবারে এই সরলরেখাটার প্রবণতা কী করে বের করব, দুটো পয়েন্ট দেওয়া আছে মানে কোটির অন্তর বাই ভুজের অন্তর করে দেব। y1 -7 মানে +7/x1 - 5, এই প্রবণতা দুটোর গুণফল -1। তাহলে y1 +7/x1 - 5 × 2/3 ইকুয়াল টু -1। এখান থেকে পাবো 2y1 + 14 ইকুয়াল টু -3x1 + 15। এখান থেকে দেখো পাচ্ছি 3x1 + 2y1 ইকুয়াল টু 3x1 + 2y1 ইকুয়াল টু 1। এই 1 আর 2 সমাধান করে x1 y1 এর মান পাবো। সেই x1 y1টাই হলো এইটা। 1 ও 2 সমাধান করে x1 ইকুয়াল টু x1 পাবো 1 আর y1 পাবো -1। তাহলে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কত হবে, 1 আর -1, এইটা অ্যান্সার। এবারে এই অঙ্কটা দেখো, এই সরলরেখা এবং এই সরলরেখা দুটো সমান্তরাল বলে দিয়েছে, সমান্তরাল সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব
3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। আর 6x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। 1 নম্বরের ওপর একটা পয়েন্ট নেব। 1 নম্বরের ওপরে দেখো 1 1 পয়েন্টটা 1 1 বিন্দুটা 1 নম্বরের ওপরে আছে। এই বিন্দুটা দেখো 1 1 বিন্দুটা 1 নম্বরের ওপরে আছে। 1 নম্বরের ওপরে আছে মানে কি, এই বিন্দুটা এই সরলরেখার উপর বসালে দেখো 0 আসবে। 1 বসালে 3 মাইনাস 4 প্লাস 1, 3 মাইনাস 4 মানে মাইনাস 1 প্লাস 1 0। তাহলে 1 1 বিন্দুটা এই সরলরেখার উপরে আছে। এই বিন্দু থেকে এরকম দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। এইটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। এই 1 নম্বর সরলরেখার উপরে 1 1 একটা পয়েন্ট নিয়েছি। এবার এদের মধ্যে দূরত্ব মানে এদের লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব ফর্মুলা আমরা জানি। লম্ব দূরত্বের ফর্মুলা কি? লম্ব দূরত্ব যদি পি হয় তাহলে এই পয়েন্ট থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করছি। তাহলে এই সরলরেখার সব একদিকে নিয়ে এসে পয়েন্টটা বসিয়ে দেবো। 6 মাইনাস 8 প্লাস 9 বাই রুট ওভার অফ 36 64। এ দুটো যোগ করলে দেখো 100 হয়। 100 রুট করলে 10, আর উপরটা দেখো এটা করলে প্লাস 1 7, 7/10। তাহলে দূরত্বটা হলো 7/10। সরলরেখার ক্লাস এই পর্যন্তই। এবারে ক্লাস হবে বৃত্ত সংক্রান্ত সমস্ত সমস্যা নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।